সাল 1856 জুলাইয়ের 10 তারিখ মধ্যরাত। ক্রোয়েশিয়ার এক প্রান্তিক গ্রাম মিয়ানের এক ছোট্ট বাড়িতে প্রসব বেদনায় কাতরাচ্ছে ডিউকা নামের এক মহিলা। চিন্তিতভাবে পায়চারি করছে তার খ্রিস্টান পুরোহিত স্বামী মিলাটিন। ওইদিকে বাইরে তখন চলছে তুমুল ঝড়। থেকে থেকে মেঘে ঢাকা কালো আকাশের বুক চিরে দিয়ে যাচ্ছে বজ্রপাত। প্রসব কাজ সবে শেষ হয়েছে। বৃদ্ধা ধাত্রী বজ্রপাতের ঝলকানিতে ভয় পেয়ে গেল। শিশুটির জন্মে সে একে অশুভ সংকেত হিসেবে ধরে নিলেও তা মানতে রাজি হননি ডিউকা। বরং পরম ভালোবাসায় বললেন, আমার এই সন্তান ছড়িয়ে দেবে আলো। বর্তমান বিশ্বের বৈদ্যুতিক ব্যবস্থাপনার অন্যতম এক বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের পাওয়ার গ্রিড। প্রায় 100 বছরে গড়ে ওঠা এই জটিল বৈদ্যুতিক নেটওয়ার্কে যুক্ত অসংখ্য পাওয়ার প্ল্যান্ট ও ট্রান্সফরমার ছড়িয়ে আছে প্রায় 450,000 মাইল এলাকা জুড়ে। আর এমন সুদীর্ঘ অঞ্চলকে এই অভাবনীয় সংযোগে যুক্ত করে দুনিয়ার বুকে আলো ছড়িয়ে দেয়া মানুষের নাম নিকোলা তেসলা। চলুন আজকে আমরা এই ভিডিওতে জানবো নিকোলা তেসলা, যে শতাব্দীর সবচাইতে জ্ঞানী এবং অনেক উঁচু মানের একজন বিজ্ঞানীর কথা। নিকোলা তেসলার সমৃদ্ধ কর্মজীবনের শুরুটা হয়েছিল 1884 সালে। খুব কষ্টে পয়সা জমিয়ে চেপে বসা জাহাজটা যখন ভিড়ল আমেরিকায়, তেসলার সম্বল ছিল কিছু পুরনো জামাকাপড় আর পকেটে ছিল মাত্র 4 সেন্ট। জীবিকার খোঁজে আমেরিকায় এসে চাকরি পেয়ে যান বিখ্যাত বিজ্ঞানী থমাস আলভা এডিসনের কাছে। 28 বছরের তাগড়া জোয়ান তখন সেই তেসলা। যখন আমেরিকায় পা রাখলেন, সেখানে তখন চলছে শিল্প সমৃদ্ধির স্বর্ণযুগ। কিন্তু সূর্য ডোবার সাথে সাথে থেমে যেত সমৃদ্ধির চাকা, কারণ তখন ছিল না বৈদ্যুতিক কোনো ব্যবস্থা। অন্ধকারে ডুবে যেত গোটা আমেরিকা। ঘরে ঘরে জ্বলে উঠত মোমবাতি আর লণ্ঠনে মৃদু আলো। থমাস আলভা এডিসন তখন প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বৈদ্যুতিক বাল্ব উৎপাদন শুরু করেছেন। কিন্তু সাধারণ মানুষের ঘরে ঘরে শুধু বৈদ্যুতিক বাল্ব পৌঁছে দিলেই তো হবে না, পৌঁছে দিতে হবে বিদ্যুৎ সংযোগও। এডিসন তার ডিসি পাওয়ার অর্থাৎ ডিরেক্ট কারেন্ট ব্যবহার করার চেষ্টা করলে ত্রুটিপূর্ণ সেই পদ্ধতিতে এত বিশাল অঞ্চল জুড়ে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব ছিল না। আর তাই এই সমস্যার সমাধানের দায়িত্বটা তিনি তুলে দেন তরুণ ইঞ্জিনিয়ার নিকোলা তেসলার হাতে এবং বলেন, যদি সত্যি এর সমাধান করতে পারো, তোমার জন্য থাকছে $50,000 বোনাস। আপাতত দৃষ্টিতে যখন মনে হচ্ছিল কাজটা কারো পক্ষেই আর সম্ভব না, কয়েক মাসে অক্লান্ত পরিশ্রমের তেসলা করে ফেললেন এর সমাধান। এডিসনকে এসে মনে করিয়ে দিলেন সেই বোনাসের কথা। জবাবে এডিসন বললেন, তুমি হয়তো আমেরিকান সেন্স অফ হিউমার এখনও বুঝে উঠতে পারোনি, ওই $50,000 তো ছিল রসিকতা। নানা রকম অসন্তুষ্টি নিয়ে মাস কয়েক বাদে চাকরি ছেড়ে একা কাজ শুরু করলেন তেসলা। ডিসি পাওয়ার ডিস্ট্রিবিউশনের ত্রুটি দূর করতে গিয়েই তৈরি করে বসলেন এসি পাওয়ার অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট। পাল্টে গেল দুনিয়ার বুকে বিদ্যুৎ সরবরাহের চিত্র। পরবর্তী এডিসন তেসলাকে ফিরে পাওয়ার অনেক চেষ্টা করছেন, না পেয়ে তাকে প্রতিপক্ষ হিসেবে দমিয়ে রাখার চেষ্টা করেছেন, তার নামে করেছেন অপপ্রচার। কিন্তু পাহাড়ি ঝর্ণার মতো তেসলা এগিয়ে গেছেন আপন গতিতে। অসম্ভব মেধাবী পরিশ্রমী ছিলেন তেসলা। মুখে মুখে ক্যালকুলাস করতে পারা এই মানুষটি ছিল ফটোগ্রাফিক মেমোরি। কলেজ ড্রপ আউট হলেও কাজের প্রতি তার কখনোই ছিল না ক্লান্তি। 8টি ভাষায় পারদর্শী সার্বিয়ান বংশোদ্ভূত বিজ্ঞানী ছিলেন, একই সাথে পদার্থবিদ, উদ্ভাবক, তড়িৎ প্রকৌশলী, যন্ত্র প্রকৌশলী এবং ভবিষ্যৎ দ্রষ্টা। তিনি আধুনিক পরবর্তী তড়িৎ প্রবাহ ও তারবিহীন তড়িৎ প্রবাহের ব্যবস্থার আবিষ্কারের জন্য সর্বাধিক পরিচিত। তার নামে রয়েছে 3 শতাধিক অফিসিয়াল প্যাটেন্ট। আমাদের মাথার উপর ঘোরা ফ্যান থেকে শুরু করে ঘর আলো করে রাখা ফ্লোরেসেন্ট লাইট, যা কিনা টিউব লাইট হিসেবে আমাদের কাছে পরিচিত। তেসলার অবদান মিশে আছে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে। ওয়্যারলেস কমিউনিকেশন তথা তারবিহীন শক্তি সঞ্চালনা ছিল তেসলার বিশেষ আগ্রহের জায়গা। রেডিও উদ্ভাবনের জন্য 1909 সালে ইতালিয়ান বিজ্ঞানী গুলিয়েলমো মার্কনি যৌথভাবে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পেলেও তার আগে রেডিও উদ্ভাবন করেছিলেন তেসলা। 1895 সালে এক পরীক্ষা চলাকালে দুর্ঘটনায় তার ল্যাবরেটরি ও সেই ল্যাবে থাকা তার রেডিও বিষয়ক গবেষণাপত্রগুলো আগুনে পুড়ে যায়। সুদীর্ঘ 64 বছর পর 1943 সালে ইউএস সুপ্রিম কোর্ট মার্কনির রেডিও প্যাটেন্টকে অকার্যকর ঘোষণা করার পর পাশাপাশি নিকোলা তেসলাকে রেডিও প্রকৃত উদ্ভাবক হিসেবে ঘোষণা করে। জীবনের জটিলতাকে সহজ চোখে দেখে সহজ করার প্রয়াস ছিল তেসলার অন্যতম বৈশিষ্ট্য। শক্তি উৎপাদন ব্যবস্থাকে আরও সহজ ও পরিবেশ বান্ধব করার চেষ্টা থেকেই একসময় তেসলার নজরে আসে কানাডা অন্টারিওতে অবস্থিত নায়াগ্রা ফলস। প্রাকৃতিক জলপ্রপাত থেকে প্রতি সেকেন্ডে 150,000 গ্যালন পানি নেমে আসে। আর এই শক্তিকে ও তেসলার ট্রান্সফরমার কাজে লাগিয়েই শুরু হয় উচ্চ শক্তি উৎপাদনশীল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন। এই অনন্য উদ্ভাবনের সম্মাননা ও স্বীকৃতির স্মারক হিসেবে নায়াগ্রা ফলসের পাশে তেসলার একটি ভাস্কর্যও রয়েছে। নিকোলা তেসলাকে শুধু জিনিয়াস বললে কম হয়ে যাবে। যুগের চেয়ে এগিয়ে থেকে যুগান্তকারী সব আইডিয়া বের করা এবং সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টাই যেন ছিল তেসলার জীবনের সারাংশ। 2002 সালে ফেব্রুয়ারি মাসে
সিআইএর একটি বেনামি ড্রোন চালানোর মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশ্ববাসী পরিচিত হয় চালকবিহীন এই যানটির সাথে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, বহুকাল আগেই টেসলা তৈরি করেছিলেন ড্রোন প্রোটোটাইপের ডিজাইন। এছাড়াও তার অবিশ্বাস্য গবেষণাগুলোর মধ্যে অন্যতম ছিল ডেথ বা পার্টিকেল বিম ওয়েপন, ছিল ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ওয়াল, যা ব্যবহার করে একটি দেশের যে কোনো বহিরাগত আক্রমণ থেকে রক্ষা করা সম্ভব। যে আলোক দুটি ছড়িয়ে পড়ে অমানিসার বিস্তীর্ণ লড়াতে, তার উপর থেকে কি আর সরানো যায় নজর? একদমই না। আর তাই প্রায় 60টি বসন্ত আমেরিকায় কাটিয়ে দিলেও তার জীবন কিন্তু সেখানে মোটেই সহজ ছিল না। ধারণা করা হয় টাইম ট্রাভেল করা যায় এমন যন্ত্র তথা টাইম মেশিন থেকে শুরু করে ডিস্ক শেপের এয়ারক্রাফট অর্থাৎ ফ্লাইং সসার সহ বিভিন্ন অদ্ভুত সব গবেষণা করেছেন তিনি। ডিস্ক শেপের এয়ারক্রাফটের জন্য তিনি প্যাটেন্ট অ্যাপ্লিকেশনও করেছিলেন, কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তা সহ বিভিন্ন অজুহাতে তার অনুমোদন দেওয়া হয়নি। এসব সিক্রেট রিসার্চে তিনি এতটাই অগ্রগামী ছিলেন যে একের পর এক অভাবনীয় উদ্ভাবন করে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া টেসলাকে সবসময় থাকতে হয়েছে আমেরিকার ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলোর রাডারে। তার অসামান্য মেধা, জ্ঞান ও উদ্ভাবন ক্ষমতা হয়তো তিনি আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করতে পারেন, এই আশঙ্কায় করা নজরদারিতে রাখা হতো তাকে। এছাড়াও তার বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানদের পক্ষে কাজ করার মতো সন্দেহমূলক অভিযোগও প্রকাশ করেছিল বেশ কিছু সংস্থা। আর তাই নিজ হোটেল কক্ষে যে রাতে তার মৃত্যু হলো, ইতিহাসের পাতায় যুক্ত হলো আরও নতুন কিছু রহস্য। নামি দামি বিলাসবহুল হোটেলে থাকতে পছন্দ করতেন টেসলা। প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি নিজের সব ডকুমেন্টও সবসময় সাথেই রাখতেন। তখনও চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ইতিমধ্যে টেসলা দাবি করেছিলেন ডেথ রে নামক এক শক্তিশালী পার্টিকেল বিম ওয়েপনের কথা, যা চলমান যুদ্ধে রাখতে পারে বড় রকমের ভূমিকা। আর সেজন্য 1943 সালের 7ই জানুয়ারি টেসলার মৃত্যুর খবর শোনার সাথে সাথে এসব টেকনোলজি আমেরিকার শত্রুপক্ষের হাতে পড়ার সম্ভাব্য ঝুঁকি এড়াতে নিউ ইয়র্কে সেই হোটেল রুমটি সিল করে এফবিআই। ভেতরে টেসলার ব্যক্তিগত জিনিসপত্রের সাথে ছিল অসংখ্য নথিপত্র, কিন্তু যে মানুষটি বদলে দিয়েছে সভ্যতার গতিপথ, তার গবেষণা কর্ম সাদা চোখে বোঝা কি আর এতই সহজ? 86 বছর বয়সে মহান বিজ্ঞানীর সব নথিপত্র পরীক্ষা নিরীক্ষার দায়িত্বটা তাই এফবিআই তখন তুলে দেয় জন জি ট্রাম্পের হাতে।